লেখিকা সুপ্রিয়া ঘোষের অপূর্ণ প্রেম। রাতের নিস্তব্ধতা ফুঁড়ে বৃষ্টির শব্দটা বাড়ছিল। নীলা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। ঘড়িতে রাত 11:20। বাবার গলার আওয়াজ ড্রয়িং রুম থেকে এখনো পাওয়া যাচ্ছে। মেজাজ চড়া, পাত্রপক্ষ কাল আসবে, এটাই শেষ কথা। নীলা ফোনটা হাতে নিল। স্ক্রিনে সুমনের নামটা ভেসে উঠছে। বারবার কল আসছে, কিন্তু রিসিভ করার ক্ষমতা ওর নেই। ঘরে মা বসে আছে, নজর রাখছে। মা ধীর গলায় বলল, নীলা ফোনটা রাখ, অনেক রাত হলো, কাল সকালে তোকে ফ্রেশ দেখাতে হবে। পাত্রপক্ষ খুব খুঁতখুঁতে মানুষ। নীলা ফোনটা বালিশের তলায় গুজে দিয়ে শান্ত গলায় বলল, মা তোমরা কি সত্যি জানো না যে সুমন আর আমি। থাম, মা বাধা দিল। সুমন ছেলেটা মন্দ নয় জানি, কিন্তু ওর ভবিষ্যৎ কি? 2-3টে টিউশন পড়িয়ে সংসার চলে না। তোর বাবা ওর নাম পর্যন্ত শুনতে চায় না। বেকার ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া আর ওকে গর্তে ফেলা এক কথা। কাল যে দেখতে আসবে সে ইঞ্জিনিয়ার, মাইনে শুনলে মাথা ঘুরে যাবে। ওসব পুরনো কথা ভুলে যা। মা ঘর থেকে বেরিয়ে যেতেই নীলা চট করে সুমনকে কল ব্যাক করলো। ওপাশ থেকে হাঁপানো গলায় সুমন বলল, নীলা শুনছো? আমি আজকেও একটা ইন্টারভিউ দিয়ে ফিরলাম। মনে হয় হবে না। ইন্টারভিউয়াররা যেভাবে তাকায় তাতে আত্মবিশ্বাসও ধুলোয় মিশে যায়। সুমনের গলার স্বর ভেঙে আসছিল। নীলা দাঁতে দাঁত চেপে বলল, শোনো সুমন, ওসব ইন্টারভিউয়ের আশা ছাড়ো। কাল সকালে ওরা আসছে আমাকে দেখতে। বাবা সব ঠিক করে ফেলেছে। আমাদের হাতে সময় নেই। কাল দুপুর 2:30 রেজিস্ট্রি অফিসের মোড়ে আসবে। আমরা কালই বিয়ে করব। আমি ব্যাগ গুছিয়ে নেব। নীলা পাগল হলে? হাতে একটা টাকা নেই, মাথা গোজার ঠাঁই নেই। আমি তোমাকে খাওয়াবো কি? এই অবস্থায় ঘর ছাড়লে লোকে ছি ছি করবে। লোকে কি বলবে তা দিয়ে আমার জীবন চলবে না সুমন। তুমি যদি কাল না আসো তবে পরশু আমার লাশ দেখতে পাবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ব্যাস। নীলা ফোনটা কেটে দিল। রাতভর ওর চোখের পাতা এক হলো না। ভোর 4টে নাগাদ একটা মেসেজ এলো। সুমন লিখেছে, ঠিক আছে, কাল দুপুর 2:30 আমি আসবো। সকাল থেকে বাড়িতে সাজো সাজো রব। নীলার বাবা অবিনাশবাবু পাঞ্জাবি পরে গম্ভীর মুখে তদারকি করছেন। নীলাকে জোর করে লাল রঙের একটা শাড়ি পরানো হয়েছে। পাত্রপক্ষ আসার কথা 1:30 নাগাদ। নীলা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। শরীরটা ভয়ে আর উত্তেজনায় কাঁপছে। বেলা বাড়ল, পাত্রপক্ষ এলো। ছেলেটি দেখতে ভালো, কথা মার্জিত, কিন্তু নীলার মনে হচ্ছিল ও যেন একটা ফাঁদে আটকে পড়ছে। অবিনাশবাবু খুব হাসি মুখে আপ্যায়ন করছেন। মিষ্টি মুখের পর কথা উঠল বিয়ের তারিখ নিয়ে। পাত্রের বাবা বললেন, অবিনাশবাবু, অগ্রহায়ণের 15 তারিখটা বেশ ভালো, কি বলেন? অবিনাশবাবু নীলার দিকে তাকিয়ে হাসলেন। আমার কোনো আপত্তি নেই, মেয়েও নিশ্চয়ই অমত করবে না। নীলা মাথা নিচু করে বসেছিল। ঠিক সেই সময় ওর ফোনে নোটিফিকেশন টোন বেজে উঠল। বাবার কড়া চাহনি এড়িয়ে ও বাথরুমে যাওয়ার নাম করে উঠে এলো। ফোন খুলতেই দেখলো সুমনের মেসেজ। একটা নয়, পরপর 3টে। শেষ মেসেজটা ছিল, নীলা আমি জয়েনিং লেটার পেয়ে গেছি। বিশ্বাস করো, আমি চাকরিটা পেয়ে গেছি। আজ 12টার দিকে খবরটা কনফার্ম হয়েছে। এখন আর আমাদের কেউ আটকাতে পারবে না। আমি আসছি। আমাদের আর পালিয়ে বিয়ে করতে হবে না। আমি সোজাসুজি তোমাদের বাড়িতে আসবো এখন থেকে। আর কোনো ভয় নেই। নীলার বুকের ধুকপুকারি যেন এক লহময় বেড়ে গেল। আনন্দ আর স্বস্তি মেশানো এক অদ্ভুত অনুভূতি। ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজল মাখা চোখের জল মুছে নিল। মনে মনে বলল, সুমন তুমি পেরেছ। বাইরে তখন বিয়ে নিয়ে প্রস্তুতি চলছে। নীলা জানলো না এই আনন্দ কতক্ষণ স্থায়ী হবে। ও ঘড়ির দিকে তাকালো, 2টো বাজে। সুমন লিখেছিল ও বাইক নিয়ে বেরোচ্ছে। ও তাড়াতাড়ি সুমনকে কল করলো। রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। 1বার 2বার 3বার। নীলার বুকটা আবার কেঁপে উঠল। ও ভাবলো হয়তো সুমন বাইক চালাচ্ছে বলে ফোন ধরছে না, কিন্তু মনের মধ্যে কু ডাকছে। বেলা 3টে, পাত্রপক্ষ বিদায় নিয়েছে। অবিনাশবাবু ড্রয়িং রুমে বসে কেনাকাটার লিস্ট করছেন। নীলা বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। সুমনের আসার কথা। আধ ঘন্টা কেটে গেল, কোনো পাত্তা নেই। হঠাৎ নীলার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, আপনি কি সুমন মুখার্জির পরিচিত কেউ? এই ফোনটার কল লিস্টে আপনার নাম্বারটা লাস্ট ডায়াল করা ছিল। ওপাশ থেকে কোনো এক অপরিচিত মানুষের গলা। নীলা গলা শুকিয়ে এলো। হ্যাঁ, আমি নীলা বলছি। কেন? ও কোথায়? দেখুন, উনি মেইন রোডের মোড়ে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাইক অ্যাক্সিডেন্ট করেছেন। অবস্থা খুব খারাপ। পুলিশ ওনাকে সদর হাসপাতালে নিয়ে গেছে। আপনি কি দ্রুত আসতে পারবেন?
নীলার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। ওর চারপাশের শব্দগুলো যেন স্তব্ধ হয়ে গেল এক নিমেষে। ড্রয়িং রুমে তখনও বাবা মায়ের হাসাহাসি শোনা যাচ্ছে। কেউ জানে না একটা বেকার ছেলের সফলতার চিঠিটা পকেটেই রক্তে ভিজে একাকার হয়ে পড়ে আছে। নীলা কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল, হাত পা থরথর করে কাঁপছে। ড্রয়িং রুম থেকে আত্মীয়দের চড়া গলার হাসি ভেসে আসছে। উমেশবাবু, বিয়ের মেনুতে কিন্তু স্পেশাল ফিশ ফ্রাইটা রাখতেই হবে। নীলার মনে হলো ওর চারপাশের দেওয়ালগুলো ওর দিকে তেড়ে আসছে। ও টলতে টলতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। অবিনাশবাবু মেয়ের ফ্যাকাশে মুখ দেখে একটু অবাক হলেন। কি হয়েছে নীলা, শরীর খারাপ লাগছে? নীলা কোনো উত্তর দিল না, সোজা বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সুমন অ্যাক্সিডেন্ট করেছে, সদর হাসপাতালে আছে, আমি যাচ্ছি। অবিনাশবাবুর মুখের হাসি এক রহময় মিলিয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। সুমনকে? ওই যে ছেলেটা ইন্টারভিউ দিয়ে বেড়াতো? আর তুই এখন হাসপাতালে যাবি কোন অধিকারে? আত্মীয় স্বজন কি ভাববে? নীলার মা রান্নাঘর থেকে ছুটে এলেন। নীলা, মাথা গরম করিস না, এই তো মাত্র সম্বন্ধ পাকা হলো, এখন ওসবের মধ্যে যাওয়া ঠিক হবে না। নীলা এবার চিৎকার করে উঠল, বাবা, ও আজ চাকরি পেয়েছে, আমাকে মেসেজ করে জানিয়েছে ও আমাদের বাড়িতে আসছিল। ও নেই মানে আমিও নেই। তুমি যদি যেতে দাও তবে ভালো, নয়তো আমি এই সাজেই একা চলে যাব। অবিনাশবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু নীলার চোখের দৃষ্টি দেখে থমকে গেলেন। মেয়েটা জেদি, কিন্তু আজ ওর চোখে জেদ নয়, এক ভয়াবহ শূন্যতা কাজ করছে। মা মিনমিন করে বললেন, আমিও যাই ওর সাথে। অবিনাশবাবু গম্ভীর মুখে চাবিটা হাতে নিলেন। কাউকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, দেখি কি অবস্থা। হাসপাতালের সাদা করিডোরে ওষুধের কটু গন্ধ। নীলা শাড়ির আঁচলটা হাতে জড়িয়ে হনহন করে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। করিডোরের এক কোণে একটা স্ট্রেচার রাখা, শায়িত মানুষটির সারা গায়ে ব্যান্ডেজ। নীলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও দেখল সুমনের সে নীল শার্টটা, যে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় পরে, আর সেটা ছিঁড়ে রক্তে মাখামাখি হয়ে আছে। ডাক্তারবাবু ফাইল থেকে চোখ সরিয়ে নীলাদের দিকে তাকালেন। অবিনাশবাবু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, পেশেন্টের অবস্থা কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু চশমাটা ঠিক করে বললেন, মাথায় ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, হসপিটালে আনার আগেই আমরা ওটিতে নিচ্ছি, কিন্তু চান্স খুব কম। আপনারা কি ওর বাড়ির লোক? নীলা সুমনের হাতের কাছে গিয়ে দাঁড়ালো, আঙুলগুলো স্থির, সেই হাত যা দিয়েও কয়েক ঘন্টা আগে মেসেজ করেছিল, আমাদের আর কেউ আটকাতে পারবে না। অবিনাশবাবু পাশে দাঁড়িয়ে চুপ করে দেখছিলেন। সুমনের পকেট থেকে পুলিশ একটা প্লাস্টিকের প্যাকেটে কিছু জিনিস উদ্ধার করে বেঞ্চের ওপর রেখেছিল। তার মধ্যে সুমনের মানি ব্যাগ, একটা ভাঙা ঘড়ি, আর সেই ভাঁজ করা কাগজটা, সুমনের অ্যাপয়েন্টমেন্ট লেটার। নীলা কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলল। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিনিয়রের পোস্ট, মাইনে শুনলে বাবা হয়তো আজ হাত বাড়িয়ে ওকে জড়িয়ে ধরতেন, কিন্তু আজ সেই কাগজের কোনায় কালচে রক্তের দাগ লেগে আছে। বাবা দেখো। নীলা কাগজটা অবিনাশবাবুর দিকে বাড়িয়ে দিল। এটা পাওয়ার জন্যই তো তুমি ওকে তাড়িয়ে দিয়েছিলে, আজও পেয়েছে, কিন্তু দেখানোর জন্য তোমার সামনে এসে দাঁড়াতে পারলো না। অবিনাশবাবু কাগজটা হাতে নিলেন। ওনার হাতটা সামান্য কাঁপলো। সারা জীবন আভিজাত্য আর টাকার পেছনে ছুটতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন যে ভাগ্য বড় অদ্ভুত রসিকতা করতে জানে। তিনি মাথা নিচু করে করিডোরের বেঞ্চে বসে পড়লেন। অপারেশন থিয়েটারে লাল আলোটা জ্বলে উঠল। নীলা ওটির দরজার কাচের জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ভেতরে যান্ত্রিক শব্দটা আর ডাক্তারদের তৎপরতা দেখা যাচ্ছে। ওর কানে সুমনের শেষ কথাগুলো বাজছে, আমাদের আর কেউ আটকাতে পারবে না। হাসপাতালের বারান্দায় তখন বিকেলের মরা আলো এসে পড়েছে। বাবার ফোনটা বারবার বাজছে। পাত্রপক্ষ হয়তো কোনো দরকারি কথা বলতে ফোন করছে। বাবা ফোনটা ধরে শুধু বললেন, পরে কথা বলছি। নীলা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ওর মনে শুধু ভয় কাজ করছিল। সুমনকে হারানোর ভয়, আজে বাজে অনেক চিন্তা মাথায় আসছে। আবার কোনো এক অদৃশ্য শক্তি এসে মনে সাহস জোগাচ্ছে, কিন্তু বাস্তবটা অনেক বেশি নিষ্ঠুর। 2 ঘন্টা পর লাল আলোটা নিভে গেল। ডাক্তারবাবু বেরিয়ে এসে মাস্কটা খুললেন। নীলার দিকে তাকিয়ে শুধু মাথাটা নিচু করলেন। আমরা শেষ রক্ষা করতে পারলাম না। করিডোরটা শুধু নিস্তব্ধ হয়ে গেল। নীলা সুমনের নিথর দেহের পাশে গিয়ে বসলো। ওর কপালে আলতো করে হাত রাখলো। শরীরটা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। ও সুমনের কানের কাছে ফিসফিস করে বলল, চাকরিটা তো পেলে সুমন, কিন্তু জয়েন করা হলো না। অবিনাশবাবু মেয়ের কাঁধে হাত রাখতে গিয়েও পিছিয়ে এলেন। তিনি বুঝলেন আজ থেকে মেয়েটার কাছে তিনি অপরাধী হয়েই রয়ে গেলেন। যে আভিজাত্যের দম্ভে তিনি একটা বেকার ছেলেকে অবজ্ঞা করেছিলেন, অপমান করেছিলেন, সেই আভিজাত্য আজ সুমনের রক্তমাখা অ্যাপয়েন্টমেন্ট লেটারের সামনে ধুলোয় মিশে গেছে।
হাসপাতালে নিয়মকানুন শেষ করতে করতে রাত প্রায় 10:30 বেজে গেল। সুমনের বাড়ির লোকজন খবর পেয়ে আগেই পৌঁছেছিল। ওর মা আর ছোট বোনের কান্নায় হাসপাতালের করিডোর ভারী হয়ে উঠছিল। নীলা একপাশে পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল সবটা। ওর চোখের জল শুকিয়ে গেছে, সেখানে এখন এক ধরনের শূন্যতা আর কাঠিন্য। অবিনাশবাবু বেশ কয়েকবার নীলার কাছে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই মেয়ের স্থির চোখের চাহনি দেখে পিছিয়ে এলেন। তিনি বুঝলেন আজ তিনি বাবা হিসেবে নয়, বরং একজন বিচারক হিসেবে মেয়ের সামনে দাঁড়িয়ে আছেন, যে বিচারে তিনি হেরে গেছেন। বাড়ি ফেরার পথে গাড়িতে কেউ কোনো কথা বলেনি। অবিনাশবাবু গাড়ি চালাচ্ছিলেন, পাশে মা বসে মুখ ঢেকে কাঁদছিলেন, আর পেছনের সিটে নীলা জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়েছিল। সুমনার রক্তমাখা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ও তখনও শক্ত করে মুঠোয় ধরে আছে। বাড়ি পৌঁছানোর পর নীলা ঘরে ঢুকে সরাসরি আলমারি থেকে ওর প্রয়োজনীয় কিছু জামাকাপড় বের করতে শুরু করলো। মা ঘরে ঢুকে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, নীলা, এই রাতে তুই কি করছিস? জামাকাপড় বের করছিস কেন? নীলা শান্ত গলায় বলল, আমি সুমনের বাড়িতে যাচ্ছি মা। ওর মা আর বোন একা, ওদের দেখার মতো কেউ নেই এখন। অবিনাশবাবু দরজার সামনে এসে দাঁড়ালেন। ওনার গলার স্বর এবার আর আগের মতো চড়া নয়, বরং কিছুটা ভাঙা। নীলা, জেদ করিস না। তুই এখন ওখানে গিয়ে কি করবি? সমাজ কি বলবে? লোকে ভাববে ওই ছেলের সাথে তোর। নীলা বাধা দিয়ে বলল, সমাজ কি বলবে সেটা নিয়ে আমি ভাবছি না বাবা। যখন একটা বেকার ছেলে হন্যে হয়ে চাকরি খুঁজছিল আর তুমি ওকে অপমান করছিলে, তখন সমাজ কোথায় ছিল? ও তো চাকরিটা পেয়েই গিয়েছিল, কিন্তু তোমার ইগোর কারণেও বেঁচে থাকতে তোমাদের সামনে দাঁড়াতে পারলো না। আজও নেই, ওর পরিবারটা আছে, আমার ওপর ওদের অধিকার তোমার চেয়ে বেশি। নীলা, তুই কি বুঝছিস তুই কি বলছিস? তোর বিয়ে ঠিক হয়েছে আজই। মা কেঁদে উঠলেন। নীলা সুটকেসের চেনটা টেনে বন্ধ করলো, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বিয়ে? কার সাথে? যে মানুষটা সুমনের খবর পাওয়ার পর একবারও জিজ্ঞেস করেনি আমার কেমন লাগছে, বরং যার বাবা ফোনে বিয়ের কেনাকাটার লিস্ট দিচ্ছিল। বাবা, আমার জীবনে সুমন ছাড়ার কারোর জায়গা নেই। আজ থেকে আমি তোমাদের মেয়ে হিসেবে নয়, শুধু নিজেকে নীলা হিসেবে ভাববো। অবিনাশবাবু সোফায় বসে পড়লেন। ওনার মনে হলো সারা জীবনের তিল তিল করে গড়ে তোলা আভিজাতের স্তম্ভটা হুড়মুড় করে ভেঙে পড়ছে। তিনি ভাবতেন টাকার স্ট্যাটাস থাকলে সব কেনা যায়, এমনকি মেয়ের সুখও। কিন্তু আজ দেখছেন ওই এক টুকরো কাগজের রক্তমাখা দাগটা ওনার সমস্ত দম্ভ ধুয়ে দিয়েছে। নীলা বেরিয়ে যাওয়ার আগে আলমারির ওপর থেকে পাত্রপক্ষের আনা লাল বেনারসিটা হাতে নিল। মা ভাবলেন হয়তো নীলা মত বদলেছে, কিন্তু নীলা বেনারসিটা বাবার সামনে মেঝেতে ফেলে দিল। এই শাড়িটা তুমি ওই পাত্রের বাড়িতে ফেরত পাঠিয়ে দিও বাবা। এটার আর আমার দরকার নেই। আমি সারা জীবন এই একটা অপরাধ বোধ নিয়ে বাঁচবো যে আমি কেন কাল রাতেই সুমনের হাত ধরে পালিয়ে গেলাম না, কেন সমাজের ভয়ে দেরি করলাম। সেই দেরিটাই ওর প্রাণ নিল। নীলা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বাড়ির নিচে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল। ও যখন গাড়িতে উঠলো তখন রাত 12টা বেজে গেছে। অবিনাশবাবু বারান্দা থেকে দেখলেন ট্যাক্সিটা ধীর গতিতে রাস্তার মোড় ঘুরে মিলিয়ে গেল। ড্রয়িং রুমে তখনও সে বিয়ের কেনাকাটার লিস্টটা পড়ে আছে। অবিনাশবাবু সেটা হাতে নিলেন। কলম দিয়ে কাটাছেঁড়া করা আইটেমগুলোর পাশে সুমনের নামটা যেন অদৃশ্য কালিতে লেখা আছে। তিনি বুঝতে পারলেন তিনি শুধু সুমনের চাকরি পাওয়ার ক্ষমতাকে ছোট করেননি, তিনি নিজের মেয়ের বিশ্বাসকেও খুন করেছেন। নীলা সুমনের বাড়িতে পৌঁছে দেখল ওর মা মেঝেতে বসে অঝরে কাঁদছেন। নীলা নিঃশব্দে গিয়ে ওনার পাশে বসলো। সুমনের মা নীলাকে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠলেন, মারে, ও তোকে চাকরি পাওয়ার খবরটা দিয়েছিল, বলেছিল আজ থেকে আর আমাদের অভাব থাকবে না। ও তো সব গুছিয়ে এনেছিল, তবে কেন চলে গেল? নীলা কোনো উত্তর দিতে পারল না। ও শুধু সুমনের মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর মনে হচ্ছিল এই বাড়িটাই এখন ওর আসল আশ্রয়, যেখানে অভাব আছে, শোক আছে, কিন্তু সে মিথ্যে আভিজাত্যের মুখোশটা নেই। পরদিন সকালবেলা সুমনের বাড়িতে আত্মীয় স্বজন আর পাড়াপড়শির ভিড় বাড়তে শুরু করছে। সুমনের নিথর দেহটা যখন নামানো হলো, নীলা তখন বারান্দার এক কোণে স্তম্ভের মতো দাঁড়িয়েছিল। চোখে ঘুম নেই, জলও নেই, শুধু একটা অদ্ভুত পাথর চাপা নিস্তব্ধতা। সুমনের মা মাঝে মাঝে জ্ঞান হারাচ্ছেন। রিনি একা সামলাতে পারছে না। নীলা এগিয়ে গিয়ে সুমনের মায়ের মাথাটা নিজের কোলে তুলে নিল। পাড়ার কিছু বয়স্ক মহিলা নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন, এই মেয়েটাকে অবিনাশবাবুর মেয়ে না, এখানে এই অবস্থায় কেন? নীলা শুনতে পাচ্ছিল সব, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সুমনের বাবা ছোটখাটো একটা মুদির দোকানে কাজ করেন। তিনি একপাশে পাথরের মতো বসে আছেন। নীলা উঠে গিয়ে ওনার সামনে দাঁড়ালো।
কাকু, শ্মশানে যাওয়ার সব ব্যবস্থা হয়েছে? নীলার গলাটা একটুও কাঁপলো না। সুমনের বাবা ম্লান চোখে নীলার দিকে তাকালেন। হচ্ছে মা, পাড়ার ছেলেরা দেখছে, কিন্তু তুমি, তোমার বাবা কি জানেন তুমি এখানে? নীলা শান্ত গলায় বলল, উনি জানেন আমি কোথায়, আপনি ব্যস্ত হবেন না, আমি আছি। শ্মশান যাত্রার সময় নীলা যেতে চেয়েছিল, কিন্তু সমাজের অলিখিত নিয়ম আর সুমনের মায়ের অবস্থা দেখেও রয়ে গেল। সুমনের দেহটা যখন চাদরে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে, নীলার মনে পড়ল কাল দুপুরেও এই মানুষটা ওকে ফোন করে বলেছিল, একবার চাকরিটা জয়েন করি, তারপর দেখবে আমি বাইকটা বদলে ফেলবো। এটা খুব ডিস্টার্ব করছে। সেই বাইকটাই আজ দুমড়ে মুচড়ে পুলিশ ফাঁড়িতে পড়ে আছে। বিকেলের দিকে অবিনাশবাবু সুমনের বাড়িতে এলেন। ওনার সাথে নীলার মাও ছিলেন। সুমনের বাড়ির জীর্ণ দশার শোকাতুর পরিবেশ দেখে অবিনাশবাবুকে বেশ কুণ্ঠিত দেখালো। তিনি নীলার কাছে গিয়ে নিচু স্বরে বললেন, নীলা, বাড়ি চলো, যা হওয়া তো হয়ে গেছে। এখানে তোমার থাকাটা লোকে ভালো চোখে দেখছে না। ছেলের বাড়ি থেকে ফোন এসেছিল, আমি বলেছি তোমার শরীর খারাপ। নীলা বাবার দিকে না তাকিয়েই বলল, ওদের বলে দিও আমার শরীর খারাপ নয়, আমার মন মরে গেছে। আর শোনো বাবা, আমি বিয়েটা করছি না, এটা আমার শেষ কথা। পাগলামি করিস না নীলা। অবিনাশবাবুর গলায় উৎকণ্ঠা। একটা মৃত ছেলের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবি? ও তো আর ফিরে আসবে না। নীলা এবার বাবার চোখের দিকে সরাসরি তাকালো। ও ফিরে আসবে না বলেই আমি থেকে যাব। ও যে চাকরিটার জন্য প্রাণ দিল, সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে আমি কাল ওই কোম্পানিতে যাব। দেখি ওরা যদি ওর বদলে আমাকে কোনো কাজ দেয়। ওর পরিবারটাকে দেখার তো কেউ নেই। অবিনাশবাবু হতভম্ব হয়ে গেলেন। তুই অভাবী সংসারে থাকবি? তুই জানিস এখানে ডাল ভাতে দিন কাটাতে হবে? জানি বাবা। তোমার ওই রাজপ্রাসাদে পনির আর মাছের মুড়ো খেয়ে যে শান্তি আমি পাইনি, এখানে সুমনের মায়ের চোখের জল মুছে হয়তো সেই শান্তি পাবো। তুমি আসতে পারো। মা এবার কেঁদে ফেললেন। নীলা, আমাদের কথা একবারও ভাবলি না? সমাজে আমাদের মুখ দেখানো বন্ধ হয়ে যাবে। নীলা ম্লান হাসলো। সমাজের মুখ তো অনেক আগে বন্ধ হয়ে গেছে মা, যেদিন তোমরা একটা যোগ্য ছেলেকে শুধু টাকার অভাবে ফিরিয়ে দিয়েছিলে। আজ এ সফল হয়েও হেরে গেল শুধু তোমাদের অবহেলার কারণে। অবিনাশবাবু বুঝলেন নীলা আর ওনার মেয়ে নেই। ও এখন এক স্বতন্ত্র নারী, যে নিজের শোককে শক্তিতে পরিণত করেছে। তিনি কোনো কথা না বলে ধীর পায়ে বেরিয়ে গেলেন। ওনার সাথে ওনার অহংকারটাও যেন ওই ভাঙা বাড়ির সিঁড়িতেই পড়ে রইল। রাত বাড়লে সুমনের মা একটু সুস্থ হলেন। তিনি নীলার হাত ধরে বললেন, মা, তুই কেন থাকছিস এখানে? তোর তো অনেক বড় বাড়ি, বড়লোক বাবা। নীলা ওনার হাতটা শক্ত করে চেপে ধরল। মা, সুমনের বড়লোক হওয়ার খুব শখ ছিল। ও বলতো তোমাকে রানী করে রাখবো। ও নেই তো কি হয়েছে, আমি ওর হয়ে এই ঘরটা আগলে রাখবো। আমায় তাড়িয়ে দিও না। সুমনের পড়ার টেবিলটা অগোছালো হয়ে পড়ে আছে। টেবিলে একটা ডায়েরি, তার উপর সুমনের চশমাটা রাখা। নীলা ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, নীলার জন্য একগুচ্ছ গোলাপ আর বাবার জন্য এক জোড়া নতুন চটি কিনতে হবে প্রথম মাইনে দিয়ে। নীলা ডায়েরিটা বুকে জড়িয়ে ধরলো। কান্নায় বুক ফেটে যাচ্ছিল, কিন্তু ও জানতো এখন কাঁদলে চলবে না। কাল থেকে এক নতুন লড়াই শুরু হবে। সুমনের অসমাপ্ত স্বপ্নগুলো এখন নীলার কাঁধে। সুমনের পড়ার টেবিলের সামনে বসে নীলা সুমনের কয়েকটা শার্ট ভাঁজ করছিল। গত কয়েকদিনে এই বাড়িটার প্রতিটা কোণ নীলার চেনা হয়ে গেছে। নোনা ধরা দেওয়াল, পুরনো আমলের খড়খড়ি দেওয়া জানলা আর রান্নাঘর থেকে আসা ধোয়া, সবকিছুই এখন ওর জীবনের অংশ। অবিনাশবাবু 2-3 বার লোক পাঠিয়েছিলেন নীলাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নীলা স্পষ্ট জানিয়ে দিয়েছে ও এখানেই থাকবে। নীলা তৈরি হয়ে নিল। সুমনের অ্যাপয়েন্টমেন্ট লেটার আর নিজের বায়োডাটা একটা ফাইলে গুছিয়ে নিল। সুমনের মা দরজার গোড়ায় এসে দাঁড়ালেন। ওনার চোখ দুটো এখনো ফোলা। কোথায় যাচ্ছিস মা? সুমনের মা ধীর গলায় জিজ্ঞেস করলেন। নীলা সুমনের মায়ের হাত দুটো ধরলো। মা, সুমনের অফিসে যাচ্ছি। ও তো জয়েন করতে পারলো না। আমি গিয়ে একবার কথা বলে দেখি। আমার ডিগ্রি তো কম নেই, যদি ওরা ওর বদলে আমাকে একটা কাজ দেয়। সুমনের বাবা পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে কি হয় রে মা? ওরা কি অত সহজে মেনে নেবে? আজকালকার দুনিয়া বড় কঠিন। নীলা কিছু না বলে একটা ম্লান হাসি হাসলো। ও জানে দুনিয়া কঠিন, কিন্তু গত কয়েকদিনে ও তার চেয়েও বেশি কঠিন হতে শিখেছে। অফিসের বড় বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে নীলা একবার বুক ভরে শ্বাস নিল। এই সেই জায়গা যেখানে সুমন আসার স্বপ্ন দেখেছিল। রিসেপশনে গিয়ে নিজের পরিচয় দিতেই ওকে HR ম্যানেজারের ঘরে পাঠানো হলো। ম্যানেজার লোকটা বেশ গম্ভীর। তিনি সুমনের অ্যাক্সিডেন্টের খবরটা শুনেছিলেন। নীলা ফাইলটা এগিয়ে দিয়ে বলল, স্যার, সুমন আর নেই, কিন্তু ওর এই চাকরিটার পেছনে অনেক পরিশ্রম ছিল। আমি ওর বাগদত্তা। আমি চাই ওর বদলে কাজটা আমি করি। আমার শিক্ষাগত যোগ্যতা সুমনের চেয়ে কম নয়, আর আমার এই মুহূর্তে কাজটা খুব দরকার। ম্যানেজার সাহেব কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলেন। তারপর ফাইলটা নেড়েচেড়ে দেখে বললেন, দেখুন নীলা দেবী, আমাদের এখানে এভাবে লোক নেওয়া হয় না, তবে সুমনের কেসটা খুব দুঃখজনক। আপনার রেজাল্ট ভালো, আপনি একটা ইন্টারভিউ দিন। যদি বোর্ড মেম্বাররা রাজি হন, আমরা ভেবে দেখতে পারি। পুরো 2 ঘন্টা ধরে ইন্টারভিউ চলল। নীলার গলার স্বরে কোনো জড়তা ছিল না, চোখে কোনো জল ছিল না।
ও জানতো আবেগ দিয়ে চাকরি পাওয়া যায় না, যোগ্যতা দিয়ে পাওয়া যায়। ইন্টারভিউ শেষে যখন ও বেরিয়ে এলো, ম্যানেজার ওকে ডেকে বললেন, আপনি সোমবার থেকে জয়েন করতে পারেন। সুমনের পোস্টেই আপনাকে নেওয়া হলো, তবে মনে রাখবেন এখানে পারফরমেন্সই শেষ কথা। নীলা অফিস থেকে বেরিয়ে সোজা বাজারে গেল। সুমনের ডায়েরির কথা মনে পড়লো ওর। ও একজোড়া নতুন চামড়ার চটি কিনলো, সুমনের বাবার জন্য আর রিনির জন্য কয়েকটা ভালো খাতা কলম। বাড়ি ফিরতে দেখলো সদর দরজার সামনে একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে। ওর বাবা বারান্দায় বসে আছেন, সুমনের বাবা মা কাচু মাচু হয়ে ওনার সামনে বসে। নীলা ঘরে ঢুকতেই অবিনাশবাবু উঠে দাঁড়ালেন। নীলা, আমি খবর পেয়েছি তুই সুমনের অফিসে গিয়েছিলি চাকরির জন্য। শোন, অনেক জেদ হয়েছে, এবার থাম। আমি ওই অফিসের এমডির সাথে কথা বলেছি, তোকে কাজ করতে হবে না। আমি সুমনের পরিবারকে প্রতি মাসে একটা মোটা টাকা পাঠিয়ে দেব, তুই বাড়ি চল। তোকে ওভাবে একটা সামান্য চাকরি করে আমার মান সম্মান ধুলোয় মেশাতে হবে না। নীলা শান্তভাবে হাতের প্যাকেটগুলো টেবিলের ওপর রাখলো, তারপর বাবার দিকে ফিরে বলল, বাবা, তোমার ওই টাকার দানে ওনাদের অপমান করো না। সুমন টাকা নয়, সম্মান চেয়েছিল। আর তোমার মান সম্মান, সেটা তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন তুমি সুমন বেকার বলে তাকে অস্বীকার করেছিলে। আমি চাকরিটা পেয়ে গেছি, আমি নিজের যোগ্যতায় আর সুমনের স্মৃতিতে এই সংসারটা চালাবো। তোমার সাহায্যের প্রয়োজন আমাদের নেই। অবিনাশবাবু রাগে কাঁপছিলেন। তুই আমার ওপর কথা বলছিস? ওই মরা ছেলেটার জন্য নিজের জন্মদাতাকে ত্যাগ করলি? আমি কাউকে ত্যাগ করিনি বাবা। তুমি আমাদের মধ্যে এই দেওয়ালটা তুলে দিয়েছিলে। যেদিন তুমি মন দিয়ে মানুষকে বিচার করতে শিখবে সেদিন এসো। আজ তুমি শুধু একজন হেরে যাওয়া মানুষ। অবিনাশবাবু আর এক মুহূর্ত দাঁড়ালেন না, গটগট করে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠলেন। নীলা জানলার ধারে গিয়ে দেখলো গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল। ও জানতো বাবা হয়তো আর কোনোদিন আসবে না, কিন্তু তাতে ওর কোনো আক্ষেপ নেই। সন্ধেবেলা নীলা সুমনের পড়ার ঘরে একটা প্রদীপ জ্বালালো। সুমনের ছবির সামনে নতুন চাকরির কনফার্মেশন লেটারটা রাখলো। সুমনের মা এসে পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরলেন। তুই কি সারা জীবন এভাবেই কাটিয়ে দিবি মা? ওনার গলায় হাহাকার। নীলা জানলার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, না মা, আমি একলা নই। সুমন আমার ভেতরে আছে, ওর অসমাপ্ত লড়াইটা তো আমাকেই শেষ করতে হবে। কাল সকালে ঠিক সময় আমাকে অফিসে বেরোতে হবে। তুমি খাবার করে দিও তো। নীলা সুমনের ডায়েরিটা বন্ধ করলো। জীবনের বাস্তবটা হয়তো খুব রুক্ষ, কিন্তু সেই রুক্ষ জমিতে নীলা তার ভালোবাসা চারাগাছটা নতুন করে পুঁতে দিল। সুমনের অভাব হয়তো কোনোদিন পূরণ হবে না, কিন্তু সুমনের নামটা ওই বাড়ির নেম প্লেটে নীলা সগর্বে লিখিয়ে নিল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।